আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ব্যাকবেঞ্চার স্কোয়াডের পক্ষ থেকে। তোমরা যারা 2024 সালের এইচএসসি ব্যাচ আছো, তোমরা জানো যে অলরেডি ব্যাকবেঞ্চার স্কোয়াড তোমাদের প্রত্যেকটি বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে ভিডিও তৈরি করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দেখো, প্রথমেই আমাদের যদি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলি আছে সেগুলি একটু আমরা দেখে নেই। আমাদের অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব আছে, অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন এবং অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপর অধ্যায় 7 মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এবং সর্বশেষ আমরা লিখেছি অধ্যায় 5 আর্থিক বিবরণী। এখানে আর্থিক বিবরণীটা আমাদের দেয়া ম্যান্ডেটরি, অর্থাৎ এখান থেকে 2টি প্রশ্ন হবে ক বিভাগে এবং 2টি প্রশ্নের উত্তরই তোমাকে করতে হবে। সেই জন্য স্যার এটাকে আমরা একটু আলাদা করে রেখেছি। এই জায়গায় আজকে আমরা সাজেশনগুলিকে মোট 2টা ভাগে ভাগ করেছি, বা বলতে পারো 3টা ভাগেও বলতে পারো পার্ট করা হবে। অর্থাৎ যাদের সিচুয়েশন একেবারেই বাজে যে স্যার কোনো অবস্থাতেই আমি পাস করবো কিনা সেটা নিয়ে সন্দিহান, তোমরা আজকের ভিডিওটি ফলো করে যদি পড়াশোনা করো তাহলে আমি বলবো হিসাব বিজ্ঞানে তোমরা চোখ বন্ধ করে দ্বিতীয় পত্রে পাস করতে পারবে। তোমাদের জন্য আমাদের যেরকম আছে ঠিক আবার একইভাবে যারা মোটামুটি মানের স্টুডেন্ট যে স্যার পাস করবো বাট একটু ভালো মার্কস চাই, তোমাদের জন্য আমরা বলে দিব তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে। এরপরে যারা A+ পেতে চাও তোমাদের সেই নিশ্চয়তা নিয়েও আমরা সাজেশনটি সাজিয়েছি। তো প্রথমেই আসো, তোমরা যারা পাস করতে চাও তারা 2টি অধ্যায় পড়লেই হয়ে যাবে, যে কোনো 2টি অধ্যায়। এখন যে কোনো 2টি অধ্যায় বলতে আমরা বলতে পারি অধ্যায় 2 অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব, অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 4টার মধ্যে যে কোনো 2টা যদি তুমি পড়ো তাহলে স্যার তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি চোখ বন্ধ করে পাস করে আসতে পারবা। এরপরে স্যার যে চাও যে আমি আরেকটু বেটার করতে চাই, তার জন্য যে কোনো 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6 অ্যান্ড চ্যাপ্টার 7, এই টোটাল 4টার মধ্যে যে কোনো 3টা চ্যাপ্টার পড়লেই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, মোটামুটি তুমি 60-এর উপরে মার্ক তুলে আনতে পারবে। আর যারা 80+ পেতে চাও তাদের জন্য অবশ্যই অধ্যায় 5, এইটার কোনো বিকল্প নাই, এইটা ছাড়া তুমি কখনোই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 80 তুলতে পারবে না। তো চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের আরো একটু ডিটেইলস করে আলোচনা। এখানে অংশীদারি ব্যবসায় থেকে আমরা কি কি পড়বো? অংশীদারি ব্যবসায় থেকে আমাদের 2টি কোশ্চেন আসবে। অংশীদারি ব্যবসায় থেকে সর্বোচ্চ 2টি প্রশ্ন আসবে। আমরা যদি এখানে একটু লিখে দেই, সর্বোচ্চ 2টি প্রশ্ন আসবে অংশীদারি ব্যবসা থেকে। 2টি প্রশ্ন আসবে অংশীদারি ব্যবসা থেকে। যে 2টি প্রশ্ন আসবে সেখানে ক নাম্বারে সাধারণত এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে উত্তোলনের সুদ নির্ণয় করো, উত্তোলনের সুদ নির্ণয় করো, বা উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, বা ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো, ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। এরপরে স্যার খ নাম্বারে তোমাকে বলবে লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, লাভ লোকসান আবন্টন হিসাব আর লাভ লোকসান বন্টন হিসাব একই কথা। এরপর স্যার গ নাম্বারে থাকবে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। এই হচ্ছে স্যার আমাদের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল। এর ভিতর থেকেই দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল হবে। এরপরে স্যার চলো যদি আমরা একটু দেখি অধ্যায় 4, অধ্যায় 4 থেকেও 2টি প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা আছে। অধ্যায় 4 থেকেও আমরা কয়টি প্রশ্ন ধরতে পারি? 2টি প্রশ্ন। অধ্যায় 4 থেকে 2টি প্রশ্ন হলে এখানে কি আসতে পারে? ক নাম্বারে হচ্ছে অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। অলিক সম্পদ, অর্থাৎ অলিক সম্পদ কোনগুলি বলো তো? আমাদের অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ, তারপরে হচ্ছে তোমার অসমন্বিত যে খরচগুলি আছে, ব্যাংক চার্জ, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলিকে আমরা বলছি অলিক সম্পদ। তো অলিক সম্পদ আসতে পারে। তারপর হচ্ছে শেয়ার অধিহার, অধিহারের পরিমাণ বা অবহারের পরিমাণ নির্ণয় করো, শেয়ার অধিহার বা অবহারের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে এই প্রশ্ন আসতে পারে। খ নম্বরে বলবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। খ নম্বরে কি বলবে বলো তো? জাবেদা দাখিলা। তোমরা জানো যে স্যার আমরা যদি এই চ্যাপ্টার থেকে মোট 6টা জাবেদা শিখি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো জাবেদা দাখিলা আমাদের খ নম্বরে আসবে। এবং গ নম্বরে স্যার আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব, আর্থিক অবস্থার
বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব। এইটা স্যার খুবই ছোট একটা আর্থিক অবস্থার বিবরণী, এইটা যে কেউই তোমরা একবার দেখলেই পারবে। তো আমি সাজেশন করব তোমরা যারা পাস করতে চাও তাদের জন্য চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অল্প পড়েই এটা থেকে ভালো মার্কস তুলে নিয়ে আসতে পারবে। এই গেল আমাদের চতুর্থ অধ্যায়। এরপরে চলো আমরা দেখি আমাদের ষষ্ঠ অধ্যায় কি আছে। ষষ্ঠ অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়টা এইখান থেকে স্যার অনুপাত বিশ্লেষণ থেকে দুইটি প্রশ্ন ধরে রাখো, অনুপাত থেকেও দুইটি প্রশ্ন আসবে, দুইটি বা তিনটিও আসতে পারে এখান থেকে। এই জায়গায় স্যার ক নম্বরে তোমাকে কি বলবে, ক নম্বরে বলবে হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলতে পারে। ক নম্বরের কোশ্চেনটা হতে পারে বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এখানে আমরা বলছি আর্থিক বিবরণী অর্থাৎ অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমাদের যেই সূত্রগুলি পড়লেই কভার হয়ে যাবে সেগুলি কি কি স্যার, চলতি মূলধন, ত্বরিত মূলধন, তারপর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, তারপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য আবর্তন অনুপাত, মোট লাভ নিট লাভ অনুপাত কিংবা বিনিয়োজিত মূলধন অনুপাত। এইখানে এই সেগমেন্টটাকে আরেকটা নামে আসতে পারে কোশ্চেনে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয় করতে বললে আমরা মোট লাভ নিট লাভ অনুপাত এবং বিনিয়োজিত মূলধন অনুপাতের কথা বুঝে নেব। এরপর কি আছে স্যার, দেনাদার আবর্তন অনুপাত এবং দায় মালিকানা অনুপাত। এখানে প্রাপ্য আবর্তন অনুপাত বলতে দেনাদার আবর্তন বোঝাচ্ছে, আর এটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত। স্যার টোটাল এই সূত্রগুলি যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমার এইচএসসি বোর্ডে আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে দুটি প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। তো স্যার এই ছিল আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ। এরপরে চলো আমরা দেখি কি আছে। এরপরে দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটি সহজ চ্যাপ্টার, তোমরা জানো যারা অলরেডি এটা পড়েছো। যারা পড়ো নাই আমি বলবো এই শেষ সময় তোমরা এই চ্যাপ্টারটার উপরে জোর দিতে পারো, এটা খুবই শেখাও সহজ, অ্যান্সার করাও খুবই সহজ। এইখান থেকে তোমাদের কি কি আছে স্যার বলো তো, তোমাদের এখান থেকে আছে হচ্ছে ফিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি। এইখান থেকে এই দুইটাই সমান গুরুত্বপূর্ণ, এখান থেকে আসলে কোনোটাকে স্কিপ করার কোনো ওয়ে নাই, তোমাকে দুইটাই পড়তে হবে। গ নাম্বারে বা খ নাম্বারে যে কোনো একটা ফিফো দিবে আর একটা ভারযুক্ত গড় দিবে। এছাড়া ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো অথবা সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে যদি তোমাকে ঘাটতি একক বা সমাপনী মজুদ নির্ণয় করতে পারে তাহলে ওইটাও তুমি করে দিবা। এই হচ্ছে স্যার আমাদের ছিল বেসিক সাজেশন বা টোটাল সাজেশনটা। এইবার আসা আর্থিক বিবরণী যেটা আমাদের ক বিভাগ থেকে দুইটি উত্তর করতে হয়। এইখান থেকে স্যার আসলে সাজেশন দেওয়ার মতো কিছুই নাই, তবে এখান থেকে তুমি বিশদ আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীটা ভালোভাবে দেখতে পারো। মালিকানা সত্ত্ব বিবরণীটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা আসবে না ধরে নেওয়া যায়। এই হচ্ছে গিয়ে স্যার আমাদের দ্বিতীয় পত্র অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের টোটাল সাজেশন। আশা করি সাজেশনটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো এই পর্যন্তই আমাদের ক্লাসটি আজকে আমরা রাখছি। তোমরা আমাদের ভিডিওগুলি যদি পছন্দ করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, প্রচুর শেয়ার করতে হবে। আর অবশ্যই তোমাদের যার যে টপিক নিয়ে প্রবলেম আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা পরবর্তী ভিডিওগুলি সেই টপিকের উপরে করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।